আজ মহান মে দিবস বিশ্বজুড়ে পালিত হচ্ছে নানা আয়োজনে। কর্মস্থলে নিরাপত্তা, শ্রম অধিকার সহ বিভিন্ন ক্ষেত্রে এখনো পিছিয়ে বাংলাদেশ। আমাকে ফ্যাক্টরি থেকে বের করে দিয়েছে, তার পাওনা দাওনা আমি কোনো কিছু পাই নাই। আর আমাকে নোটিশ না দিয়ে আমাকে ডাইরেক্ট বলতেছে তুমি অন্য জায়গায় চাকরি নিয়ে দাও, কোম্পানিতে কাজ কাম নাই। 35 বছর 33 বছর ধরে বোঝা টানতেছে, আমরা তো সেরকম ভাবে মজুরি পাইনি। 20 মাস পর আবারও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ছড়ালো $22 বিলিয়ন। অর্থ পাচার কমে যাওয়ায় রিজার্ভ বেড়েছে বলছেন বিশেষজ্ঞরা। 5 আগস্ট পর থেকে লাপাত্তা ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, ব্যাহত দাপ্তরিক কাজ, খোঁজ নেই একাধিক মামলার এই আসামির দাবি পুলিশের। 5 আগস্টের পর থেকে আমরা ওনাকে এখনো পর্যন্ত ভার্সিটির আশেপাশে বা শহরের আশেপাশে আমরা কখনো ওনাকে দেখতে পাই নাই। প্রত্যেক মাসে পারিশ্রমিক নিচ্ছেন, কিন্তু হয়ে গেল আজকে 8-9 মাস, কিন্তু তাকে একবারও দেখা যায়নি। তীব্র গরমে নড়াইলে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ, শিশুরাই আক্রান্ত হচ্ছে বেশি। বাড়তি রোগীর চাপে হাসপাতালে হিমশিম অবস্থা। কালকে সকাল থেকে পাতলা পায়খানা হচ্ছিল, 6-7 বার বাথরুম করেছে, আর আজকে সকালে একবার বমি করেছে। ডায়রিয়া, পায়খানা, বমি করতেছে, এখন অনেক চিকিৎসা চলতেছে। টাঙ্গাইলের গবরা ও জুবাইল গ্রামের মূল সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে। মুষ্টির চাল বিক্রির টাকায় রাস্তার কাজ শুরু করেছেন এলাকাবাসী। সীমিত পরিসরে ভারত পাকিস্তান যুদ্ধের শঙ্কা জড়িয়ে যেতে পারে চীন, মত বিশ্লেষকদের। প্রভাব পড়তে পারে সীমান্ত অঞ্চলে, উত্তেজনা কমানোর আহ্বান যুক্তরাষ্ট্রের। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ। বিশ্বজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি, অথচ কর্মস্থলে নিরাপত্তা অথবা শ্রম অধিকার নানা ক্ষেত্রে পিছিয়ে দেশের শ্রমশক্তির বড় অংশ। স্বাধীনতা পরবর্তী দীর্ঘ পথ চলায় নানা ক্ষেত্রে অগ্রগতি স্পষ্ট, কিন্তু শ্রমমান নিশ্চিত করতে নেই সুনির্দিষ্ট কর্মপন্থা। পরিবর্তিত অবস্থায় নানা কারণে কর্মহীন হয়েছে শ্রমিক, কিন্তু তাদের বড় অংশই পায়নি মজুরি ও সুবিধা। বছর ঘুরে আবারও এসেছে মহান মে দিবস। সকলের চাওয়া ন্যায্যতা ফিরে পাক শ্রমজীবী সব মানুষ। রিমন রহমানের রিপোর্ট। রাজধানীর দক্ষিণখানের ছোট্ট এক কামরায় দুপুরের খাবার তৈরির প্রস্তুতি নিচ্ছেন সাথী আক্তার। কয়েক মাস আগে পোশাক কারখানা থেকে হারিয়েছেন চাকরি, তারপর 2-1 জায়গায় চাকরি মিললেও বেতন আগের চেয়ে অর্ধেক। অসুস্থ স্বামী ও এক সন্তান নিয়ে অর্থ সংকটে সাথীর এখন দিশেহারা অবস্থা। আমাদেরকে সাহায্য করতে চায় না কেউ, মানে আমাদের চাকরি দিতে চায় না। আমাদের চাকরি দিলেও অনেক টাকা কম হয় চাকরি, কিন্তু ওই চাকরিতে আমাদের হয় না। আমরা সংসার খরচা দিব না, বাচ্চাদের লেখাপড়া করাবো না, নিজেরা চলবো, নিজেরা খাবো, কোনটা করবো বলেন? আমরা একটি গার্মেন্টস কারখানার সুইং লাইনের প্রধান ছিলেন আনিসুর রহমান। কারখানা বন্ধের পর চাকরি হারিয়ে তিনি এখন ফুটপাতের শরবত বিক্রেতা। সরকারি মোতাবেক যে আমাকে ফ্যাক্টরি থেকে বের করে দিয়েছে, তার পাওনা দাওনা আমি কোনো কিছু পাই নাই, ছুটির টাকা পাই নাই। পোশাক খাতে বাড়ছে বেকারত্ব। তথ্য বলছে গেল 1 বছরে বেকার হয়েছে প্রায় 1 লাখ শ্রমিক। চরম অনিশ্চয়তায় কর্মহীন বেশিরভাগ শ্রমিকের জীবন। অনেক জায়গায় গেছে, চাকরি নেয় না, ছেলের লোক বন্ধ। আর আমাকে নোটিশ না দিয়ে আমাকে ডাইরেক্ট বলতেছে তুমি অন্য জায়গায় চাকরি নিয়ে দাও, কোম্পানিতে কাজ কাম নাই। 8 ঘন্টা কাজের দাবি, ন্যায্য মজুরি, তাদের কর্মস্থলের নিরাপত্তা, এই জায়গাগুলো কিন্তু এখনো আমাদের দেশে নিশ্চিত হয় নাই। আর ঝুঁকিপূর্ণ কিংবা নিশ্চয়তা নেই এমন অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করেন দেশের প্রায় 6 কোটি মানুষ। বিপুল সংখ্যক এসব শ্রমজীবী মানুষের নিশ্চিত হয়নি অধিকার। বেকারত্ব বীমা এই ধরনের ব্যবস্থা এখনো তৈরি হয়নি, ফলে একজন শ্রমিক কাজ হারালে তিনি আসলে সমস্ত ধরনের আয়ের উৎস থেকে বঞ্চিত হন। কর্মঘণ্টা নির্দিষ্ট এবং ন্যায্য মজুরি নিশ্চিত করতে 1886 সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে রক্ত দেয় বহু শ্রমিক, কিন্তু সেই অধিকার কি নিশ্চিত হয়েছে? বাংলাদেশের শ্রমজীবী মানুষ ভালো নেই, এক কথায় এক ধরনের চরম অনিশ্চয়তা কাজ করে। যেহেতু এখানে কাজের নিশ্চয়তার অভাব আছে, শিক্ষা শেষ করে সে শ্রমশক্তিতে যখন যোগদান করে 18 বছর বয়স হয়,
সে যে নির্বিঘ্নে একটা কাঙ্ক্ষিত কাজ পাবে এমন নিশ্চয়তা বাংলাদেশ বিদ্যমান নেই। শ্রমখাত সংস্কারে সরকারের কাছে একগুচ্ছ সুপারিশ দিয়েছে কমিশন, এখন দরকার সফল বাস্তবায়ন। প্রত্যেকের একটা ন্যূনতম সুরক্ষা দরকার, সে শ্রমিক, সে স্বীকৃতি, তার একটা মজুরির মানদণ্ড, তার সামাজিক নিরাপত্তার একটা স্কিম, তার একটা প্রতিকার পাওয়ার জায়গা। লাখ লাখ শ্রমিকের শ্রমঘামে বিশ্বে শক্ত অবস্থান তৈরি করেছে বাংলাদেশি পণ্য, কিন্তু কপাল থেকে মুছে যায়নি সস্তা শ্রমিকের তকমা। মহান মে দিবসকে কেন্দ্র করে প্রতি বছরই শ্রমিকদের দেওয়া হয় মন ভোলানো প্রতিশ্রুতি আর আশ্বাস, কিন্তু তাদের ভাগ্যের তেমন কোনো পরিবর্তন হয় না। পরিবর্তিত এই সময়ে প্রত্যাশা বিজয়ের ধারায় উদ্ভাসিত হোক প্রত্যেক শ্রমিকের জীবন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মানিক মে এভিনিউতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে চলছে র্যালি। সেখানে আছে আমার সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। শান্ত, র্যালি কি শুরু হয়েছে কিনা এবং সেখানকার আয়োজন কেমন দেখছেন, একটু বিস্তারিত আমাদের জানাবেন। ছোঁয়া, র্যালি মাত্রই শুরু হয়েছে এবং আমরা র্যালির যেই অংশে বাদ্যবাদক দল রয়েছে তাদের সাথে আমরা এগিয়ে চলেছি এবং একই সাথে এখানে শ্রম মন্ত্রণালয়ের আয়োজনে বেশ কয়েকজন সদস্য তারা কিন্তু অংশগ্রহণ করেছেন। নারী দল যেমন রয়েছে, এখানে উপদেষ্টাও অংশগ্রহণ করেছিলেন, ঘোড়ার গাড়ি রাখা হয়েছে। সব কিছু মিলিয়ে বলতে হবে যে মহান মে দিবসের যে আয়োজন এবং একই সাথে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস 2025 উদযাপনের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এবং এখানে কিন্তু সকালবেলা শ্রম উপদেষ্টা আমাদের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে আসলে এবারের যে প্রতিবদ্ধ করা হয়েছে মালিক এবং শ্রমিক যাতে একই কাতারে চলে আসতে পারে, একই সাথে মিলে যাতে বৈষম্যহীন একটি সমাজ, বৈষম্যহীন একটি রাষ্ট্র যাতে গঠন করতে পারে, সেই উদ্যোগেই কিন্তু তারা বলছেন। এবং একই সাথে বাংলাদেশের যে একটা পরিবর্তন আসছে সেই পরিবর্তনের ধারা যাতে কলকারখানাগুলোতে অব্যাহত রাখা যায় সেই কথা কিন্তু তিনি জানিয়েছেন। একই সাথে এখানে যেই আয়োজন করা হয়েছে, যে প্রতিপাদ্য ধারণ করা হয়েছে, সেখানে কিন্তু বারবার বলা হয়েছে যে মালিক শ্রমিক যদি একত্রীভূত হতে পারে তাহলে কিন্তু আমরা বলতে পারি যে সমাজের যে বৈষম্যের চিত্রগুলো রয়েছে সেই বৈষম্যের চিত্রগুলো ধীরে ধীরে দূর করা সম্ভব হবে। এবং তিনি আরেকটি কথা বলেছেন, সেটি হচ্ছে যে শ্রমিকের যে একটা কাজের পরিবেশ, সেই পরিবেশটা পরিবর্তনের জন্য তাদের জীবনের নিরাপত্তা, সুযোগ সুবিধা বৃদ্ধি সহ যে বিষয়গুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে যদি তাদের আবাসিক ব্যবস্থা করার সুযোগ তৈরি করা যায়, খাবারের ব্যবস্থা যদি করা যায়, তাহলে শ্রমিকদের একটা বড় জীবনমানের পরিবর্তন আসবে। এবং সেটি তিনি নিশ্চিত করে বলেননি যে আসলে এখনই সেটা সম্ভব, কিন্তু তিনি বলছেন যে আমাদের চিন্তাগত জায়গায়, ভাবনাগত জায়গায় যাতে সেই পরিবর্তনের ধারাটা আসতে শুরু করে। এবং বেশ কিছু প্রতিষ্ঠানে ইতিমধ্যেই এমন ব্যবস্থা করা হয়েছে যে ব্যবস্থার আলোকে হয়তো সমাজের একটা বড় পরিবর্তন আনা সম্ভব। এবং এই প্রতিবাদ্য নিয়ে আজকের পুরো দিনটি তারা কাটাবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। ধন্যবাদ শান্ত, আপনার মাধ্যমে দেখছিলাম সেখানকার আয়োজন। মে দিবসের সভ্য সমাজের সেই আড়ম্বরপূর্ণ আয়োজন যাদের নিয়ে, সেসব শ্রমিকদের খবর কি? ভারী বোঝা নিয়ে মাথার ঘাম পায়ে ফেলে যারা দুবেলা খাবারের বন্দোবস্ত করেন, কতটা মূল্য তাদের? শ্রম আইন থাকলেও কি সুবিধাগুলো পাচ্ছে তারা? মজুরি বৈষম্য আর অনিরাপদ জীবনে সুখ খুঁজে নেওয়া সেসব শ্রমিকদের কথা জানাচ্ছেন সহকর্মী রুহুল আমিন বাবু। পেটের দায়ে 5 দশক ধরেই শ্রম বিক্রি করছেন কুষ্টিয়ার নইমুদ্দিন। জীবন যুদ্ধের সংগ্রাম কাটছে তার মাথায় ভারী বোঝা টেনে। আমি বোঝা টানতেছি, ধরুন 7 দিনের পরে টেনে বাজারে ঢুকেছি। এই 7 দিনে হলে তার ভিতরেই বাজারে ঢোকা। আমি সবুল শহর থেকে মানুষ। বড়বাজার এলাকায় দেখা মিলে নইমুদ্দিনের মতো আরও অনেককে। সংসারের ঘানি টানতে টানতে এখন অনেকের শরীরই অচল প্রায়, তবু থেমে থাকা চলে না। বোঝা টানতে টানতে ধরুন ঘাড় আর ঘোরাতে পারি না। তারপরে ছেলেপেলে মানুষ করেছি, বিয়ে থাওয়া দিয়েছি, ধরুন ঘর বড় করেছি। 35 বছর 33 বছর ধরেন বোঝা টানতেছি, টানতে টানতে আমাদের ঘাড়ের সমস্যা, হাতে পায়ের সমস্যা হয়ে গেছে। আমরা তো সেরকমভাবে ধরেন মজুরি পাইনি। কোনো চিকিৎসা সুবিধা পান না? চিকিৎসার সুবিধা পাই নাই। মে দিবসের প্রসঙ্গ আসতেই তাচ্ছিল্য প্রকাশ পেল সবার কণ্ঠে। মজুরি বৈষম্যের যেখানে সমাধান নেই, সেখানে আবার কিসের দিবস? জানালেন সরকারি দপ্তরও তাদের খোঁজ রাখে না।
সারাদিন করে আমরা মাথায় বোঝা বহন করে। সরকার থেকে আমরা কোনোদিনও কোনো সহযোগিতাও পাইনি, আমাদের কাছে তারা কোনোদিনও খোঁজ খবরও নিয়ে নাই। ঘরের রগমগ এই বস্তা টানতে টানতে ঘরের রগমগ গোছা দেয়, বস্তা টাইনি আরো ছোট হয়ে গেছে। এতে আমার কি পড়ছে আর কি সে দিব, সেটা আমরা তো কোনো মূল্য পাচ্ছি না। আমাদের নির্দিষ্ট কোনো মজুরি নির্ধারণ করা নাই, ওই রাস্তার দূরত্ব অনুসারে বা আপনার বস্তা, ছোট বস্তা কিংবা বড় বস্তা, এই অনুপাতে একটা রেট নির্ধারিত করে আমরা কাজ করি আলোচনার মাধ্যমে। এই সংশ্লিষ্ট দপ্তর থেকে জানালো, ট্রেড ইউনিয়নের বাইরে থাকা শ্রমিকদের জন্য কিছু করার থাকে না তাদের, তবে ইউনিয়নের আওতায় আসলে বিষয়গুলো দেখা হবে এমন আশ্বাস মিলল। শ্রম কল্যাণ কেন্দ্রে যদি অ্যাপ্লাই করে তাহলে ওইটা হলো আমরা ওই অ্যাপ্রুভ করে দিই, বুঝছেন। ওনাদের সহায়তার জন্য বা ওনাদের সাহায্যের জন্য যা যা টাকা পয়সা দরকার ওইটার জন্য বা ওষুধের জন্য বা চিকিৎসা সহায়তার জন্য যেটা যেটা দরকার আমরা অ্যাপ্রুভ করে দেই। এটা আপনার হেড অফিসে যায়, তারপর ওখান থেকে প্রসিডিউর হলে আপনার যদি অ্যাপ্রুভ হয় ওনারা ওইটার জন্য আর্থিক ক্ষতিপূরণ পেয়ে থাকে। পুরুষ নামের এই যন্ত্রের মাথায় দৃশ্যমান বোঝা বহনের মূল্য থাকলেও জীবন নামের অদৃশ্য বোঝা বহনের নেই কোনো মূল্য। এভাবেই চলছে যুগের পর যুগ এসব শ্রমিকদের জীবন। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। আজীবন সংগ্রামী যেন কুলিদের নিয়তি। ট্রেন, যাত্রী, কোলাহল সবই আছে, কিন্তু কুলিদের সেই ব্যস্ততা নেই। উপার্জন কমায় চট্টগ্রাম রেল স্টেশনে কুলির সংখ্যা কমছে দিন দিন। পেশা ছাড়ছেন অনেকে। পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে কুলিদের জীবন নিয়ে আল আমিন শিকদারের প্রতিবেদন। কুলি নম্বর 24, নাম আলমগীর। গত 10 বছর চট্টগ্রাম রেল স্টেশন ঘিরেই তার জীবন জীবিকা। যাত্রীদের ব্যাগ ও মালামাল টেনে যা পান তা দিয়ে চলে না সংসার, লেগে আছে অভাব। এখন 600 টাকা কামাইতে পারি না, এখন 300-400 টাকা কোনো মতো কষ্ট মষ্ট করে চলি। এখন আগের মতো ইনকাম হয় না। রেল স্টেশনে যাত্রী দেখলেই ছুটে যান কুলিরা, কিন্তু ফিরিয়ে দেন যাত্রীরা। উপার্জন কমায়, বাকি সময়ে কেউ পানি বিক্রি করেন, কেউ অন্য কাজ। পেশা ছেড়েছেন অনেকে। এমন টাকা পয়সা পাওয়া তো না, তার জন্য পানি ড্রাইভ আসতে আপনার তো চালান তো লাগবে। আমার অভাব লাগবে, ডেলি 1000 টাকা পাচ্ছি, 300 টাকা, 400 টাকা, 500 টাকা, তো এখানে লেন তো লাগবে। দিনে 16টি আন্তনগর ট্রেন ছেড়ে যায় চট্টগ্রাম রেল স্টেশন থেকে, আসে লোকাল মিলিয়ে 20টি। অন্তত 8 থেকে 10 হাজার যাত্রীর আসা যাওয়া। তারপরও অলস সময় কাটে কুলিদের। লাগবে না। কুলিদের সর্দার হানিফ মিয়া, কুলি নম্বর 2। দীর্ঘ 35 বছর এই পেশায়। বললেন, আগের সেই দিন নেই। অর্থাভাবে ছেলের লেখাপড়া বন্ধ করে চাকরিতে দিয়েছেন। 2 মেয়েরে বোর্ডিংয়ে পড়াইতেছি, আমার ছেলে হেল্প করানোর মানে আমি বাঁচি গেছি, মোটামুটি চলতাছি। কুলিদের নিয়ে সিনেমা, নাটক, গান কম হয়নি, কিন্তু বাস্তবে তাদের জীবন যেন আরও মলিন। সারাদিনের সামান্য আয়ে কারো মাথায় বাজার করার চিন্তা, আর কারো কিস্তির পরিশোধের। এগুলো দিয়ে সংসার চালামু না পরিবারের খরচ দেবো না কিস্তি দেবো। 200-300-400 টাকার ইনকাম, নিজে চলতে কষ্ট হয় আর ফ্যামিলি চলতে কষ্ট হয়। যেদিন থেকে এই লাগেজে চাকা ঘুরতে শুরু করেছে, ঠিক সেদিন থেকেই ভাগ্যের চাকা অনেকটা বন্ধ হয়ে গেছে কুলিদের। আর কি সুদিন ফিরবে না তাদের জীবনে? তবে কি বিলুপ্তির পথে এই পেশা? আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। নির্বাচন যত দেরিতে হবে ততই শেখ হাসিনা দিল্লি থেকে ফেসবুক, ইউটিউবে দেশে ফেরার গল্প শোনাবে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে নিজ জেলার ঠাকুরগাঁও সদরের বড়গাঁও ইউনিয়নে সনাতন সম্প্রদায়ের সাথে মতবিনিময়ের সময় এমনটা বলেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, ক্ষমতায় টিকে থাকতে গণঅভ্যুত্থানে পাখির মতো মানুষ হত্যা করেছে শেখ হাসিনা। দেশ ছেড়ে পালানোর সময় অর্থনীতির সহ সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে, তাই দেশে ফিরলে তাকে হাতকড়া পড়তেই হবে। এছাড়া 47-এর মতো আবারও হিন্দু মুসলিম বিভেদ তৈরির চক্রান্ত চলছে বলেও সতর্ক করেন বিএনপি মহাসচিব। আহ্বান জানান 71-এর মতো সকল সম্প্রদায় মিলে দেশ গঠনের, যেন আর কখনো ফ্যাসিস্ট শাসন করতে না পারে।
তাড়াতাড়ি করলে কি হবে যে জনগণ ভোট দিয়ে তার নিজস্ব সরকার তৈরি করতে পারবে। আপনি যতই বলেন আপনাকে তার পাবলিক ভোট দিয়ে নির্বাচন করে না, যত দেরি করবেন তত হাসিনা দিল্লিতে খালি টেলিফোন আর ইউটিউব আর কইয়ে আমি আসতেছি, আবার টপ আসতেছি। 20 মাস পর আবারও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ $22 বিলিয়ন ছাড়িয়েছে। IMF এর হিসাব পদ্ধতি BPM 6 অনুযায়ী রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে $22.04 বিলিয়ন, আর মোট রিজার্ভ $27.41 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। সবশেষ 2023 সালের আগস্টে রিজার্ভ ছিল $23.25 বিলিয়ন, সেখান থেকে পরের মাসে কমে $21.05 বিলিয়ন নেমেছিল। অর্থপাচার কমে যাওয়া এবং বৈধ পথে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির ইতিবাচক প্রভাব রিজার্ভ বাড়ার কারণ বলছে কেন্দ্রীয় ব্যাংক। দেশের ইতিহাসে রিজার্ভ সর্বোচ্চ $48.06 বিলিয়ন উঠেছিল 2022 সালের আগস্টে। এরপর থেকে প্রতি মাসেই কমতে থাকে রিজার্ভের পরিমাণ। সরকার পতনের আগে গত জুলাইয়ে রিজার্ভ কমে দাঁড়ায় $20.39 বিলিয়ন। অর্থপাচার কমে যাওয়ায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আবারও বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 5 আগস্ট ক্ষমতার পালাবদলের পর থেকে একদিনের জন্য কর্মক্ষেত্রে আসেননি ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, অথচ প্রতি মাসে ঠিকই বেতন ভাতা তুলছেন তিনি। পদ পরিবর্তনের পর তার নামে হত্যাসহ 3টি মামলা দায়ের করা হয়, অথচ পুলিশ বলছে বিশ্ববিদ্যালয়ের কাগজপত্রে এখনও স্বাক্ষর করে যাওয়া এই ট্রেজারের খোঁজই পাচ্ছেন না তারা। এদিকে কোষাধ্যক্ষের অনুপস্থিতিতে ব্যাহত একাডেমিক কার্যক্রম, তাই হয় সশরীরে আবারও যোগদান, না হয় পদত্যাগের তাগিদ শিক্ষার্থীদের। 2020-এর 26 ফেব্রুয়ারি থেকে শিক্ষা কার্যক্রম শুরু হয় ইউনিভার্সিটি অফ ব্রাহ্মণবাড়িয়া বা ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের। তখন থেকেই প্রতিষ্ঠানের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং সদরের সাবেক এমপি উবায়দুল মুক্তাদির চৌধুরীর স্ত্রীও তিনি। 5 আগস্টের পর ফাহিমা খাতুনের নামে হত্যাসহ 3টি মামলা হয়। তখন থেকেই লাপাত্তা, একদিনের জন্য আসেননি বিশ্ববিদ্যালয়ে, অথচ প্রতি মাসেই বেতন ভাতাসহ 1.5 লাখের বেশি টাকা বিশ্ববিদ্যালয় থেকে তার নামে তোলা হচ্ছে। 1.5 থেকে 2 লাখ টাকা প্রত্যেক মাসে পারিশ্রমিক নিচ্ছেন, কিন্তু হয়ে গেল আজকে 8-9 মাস, কিন্তু তাকে একবারও দেখা যায়নি। রেগুলার একাডেমিক যে প্রোগ্রামগুলো হয় এগুলো তো মূলত একটা বাজেটের বিষয় থাকে, এগুলো তো ট্রেজারার ছাড়া তো অন্য কেউ এরা দিতে পারবে না। 5 আগস্টের পর থেকে আমরা ওনাকে এখনো পর্যন্ত ভার্সিটির আশেপাশে বা শহরের আশেপাশে আমরা কখনো ওনাকে দেখতে পাই নাই। উনি অনলাইনের মাধ্যমে বিভিন্ন মিটিং করে, যেটা আমরাও জানি। আমি প্রায় সময় জিজ্ঞেস করি আমাদের ট্রেজারার ম্যাম কোথায়, কিন্তু এরকম সদুত্তর পাওয়া যাচ্ছে না। বিশ্ববিদ্যালয় কর্মকর্তারাও জানায় শিক্ষা প্রতিষ্ঠানে না আসলেও সবকিছুই চলছে ট্রেজারারের তদারকিতে। আমার কাছে তো প্রফেসর ফাহিমা খাতুনের সিদ্ধান্ত আসছে, রেজুলেশন হয়, উনি সেখানে সাইন করে দেন, মানে লিখে দেন কোথাও ভুল হলে সেগুলা উনিও করেন। এই যে সেখানে ইয়াও আছে, ওনার লিখিত হ্যান্ড রাইটিংই আছে। তবু তার কোনো খোঁজই পাচ্ছে না পুলিশ। ধরাছোঁয়ার বাইরেই তিনি, অদৃশ্য কোনো জায়গা থেকেই বিশ্ববিদ্যালয়ের কাগজপত্রে স্বাক্ষর ও নির্দেশনা দিচ্ছেন ফাহিমা। মামলা 3টি এখনও তদন্তাধীন রয়েছে। ফাহিমা খাতুন বর্তমানে পলাতক, থানা পুলিশ গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে। ট্রেজারারের অনুপস্থিতিতে স্বাভাবিকভাবেই ব্যাহত হচ্ছে একাডেমিক কার্যক্রম, তাই হয় সশরীরে উপস্থিত হয়ে দায়িত্ব পালন, নতুবা পদত্যাগের দাবি শিক্ষার্থীদের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। তীব্র গরমে নড়াইলে বাড়ছে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ। রোগীদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। অতিরিক্ত রোগীর চাপে জনবল সংকটে ভুগছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীদের সুস্থ করতে চিকিৎসার পাশাপাশি পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। হাসপাতালের প্রতিটি শয্যাতেই রোগী ও স্বজনদের ভিড়। জায়গা না পেয়ে অনেকে বাধ্য হয়ে থাকছেন মেঝেতে। এমন চিত্র নড়াইল জেলা হাসপাতালের। গেল কয়েকদিন ধরেই প্রচণ্ড গরমে বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী, যাদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। কালকে সকাল থেকে পাতলা পায়খানা হচ্ছিল, 6-7 বার বাথরুম করেছে, আর আজকে সকালে একবার বমি করছে, তারপর 12টার দিকে
সকাল থেকে পাতলা পায়খানা হচ্ছিল, ৬-৭ বার বাথরুম করেছে, আর আজকে সকালে একবার বমি করছে। তারপর 12টার দিকে নিয়ে আসছে হাসপাতালে, ডাক্তার দেখে বলছে যে ভর্তি করতে হবে, ভর্তি করছি। আইছে পরে বাড়ি গেছি, বাড়িতে অসুস্থ, মেয়ে অসুস্থ, ফিরে আবার আইছি। ডায়রিয়া পায়খানা বমি করতেছে, এখন অনেক চিকিৎসা চলতেছে, অনেক সিরিয়াল, এখন বাচ্চাদের সিলাইন দেওয়া হয়নি, এখন সিলাইন দেওয়া। 100 শয্যার হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে বেড আছে মাত্র 6টি, অথচ দৈনিক রোগী ভর্তি অর্ধশতাধিক। আমরা সব দিনই আসলে চেষ্টা করি আমাদের সর্বোচ্চটা দেওয়া, কিন্তু সবার মন রক্ষা করা তো সম্ভব না। সেক্ষেত্রে যদি আমাদের এখানে একটু জনবল বাড়তো, মানে আমাদের নার্সই আর একটু বাড়তো, তাহলে আমরা আরও বেশি সবার ডাকে সাড়া দিতে পারতাম। বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ, রয়েছে চিকিৎসক সহ লোকবল সংকট। পানির সমস্যা সমাধান করার জন্য যত্রতত্র খারাপ ডোবা বা এসব জায়গা থেকে পানি ব্যবহার না করে যতদূর সম্ভব কষ্ট হলেও ডিপ টিউবওয়েল কিংবা যেসব টিউবওয়েলে পানি আছে সেখান থেকে পানি ব্যবহার করার জন্য। নড়াইল জেলা হাসপাতালে গত 20 থেকে 29 এপ্রিল পর্যন্ত 440 জন ডায়রিয়া রোগী চিকিৎসা নিয়েছে। আফরোজা আলামিয়া, যমুনা নিউজ। উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবিতে কুমিল্লায় বিক্ষোভ করেছে একদল লোক। বুধবার বিকেলে মুরাদনগর উপজেলা সদরে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপদেষ্টা আসিফের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেন বিক্ষোভকারীরা। তারা বলেন, উপদেষ্টা বাবার নামে ঠিকাদারি লাইসেন্স বানিয়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করছে। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তারা। কর্মসূচিতে পুলিশ বাধা দিলে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে 2 মে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি। এজন্য চলছে লিফলেট বিতরণ কার্যক্রম। বিকেলে মিরপুরে লিফলেট বিতরণ করেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রাজধানীর মিরপুর 10 নম্বর থেকে কালশী পর্যন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণের সময় কথা জানান তিনি। এ সময় তিনি বলেন, আগামী 2 মে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি। এর আগেও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল সহ নানা কর্মসূচি পালন করেছে তারা। আওয়ামী লীগকে বিচার নিশ্চিত করা সহ এবং রেজিস্ট্রেশন বাতিল, নিবন্ধন বাতিল এবং এই জুডিশিয়ারি পুরো প্রক্রিয়া চলাকালীন রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের জন্য আমরা আগামী 2 তারিখ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আমরা বিক্ষোভ মিছিল করব। ফ্যাসিস্টের আমলে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার জেলা বগুড়া থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি বেগবান করতে হবে, এমনটাই আহ্বান জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে শহরের এডওয়ার্ড পৌর পার্কে আওয়ামী লীগ বিরোধী বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি। সার্জিস বলেন, আওয়ামী লীগকে এই বাংলাদেশে আর রাজনীতি করার সুযোগ দেয়া হবে না। আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতিহত করার আহ্বানও জানান তিনি। এ সময় সেখানে বৈষম্য বিরোধীর আন্দোলনের কয়েকজন নেতাকর্মী উপস্থিত হলে তর্কে জড়ায় দুপক্ষ। এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে 2 পক্ষ। পরে সার্জিসের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে এনসিপির নেতাকর্মীরা। তার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সকল সন্ত্রাসীকে একসাথে নিয়ে বাংলাদেশে এমন একটি গণহত্যা হয়েছে। আমরা তাদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে আজকে এই রণক্ষেত্র বগুড়ার মাটিতে দাঁড়িয়েছি। স্বাধীনতার 54 বছরেও উন্নয়নে ছোঁয়া লাগেনি টাঙ্গাইলের গভরা ও ডুবাইল গ্রামের মূল সড়কে। বৃষ্টি হলেই রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে ভোগান্তিতে আছে হাজারো মানুষ। সাপ্তাহিক মুষ্টির চাল তুলে তা বিক্রি করে 1 কিলোমিটার রাস্তা নির্মাণ করেছেন 2 গ্রামের বাসিন্দারা। চলছে রাস্তা তৈরির কাজ, তবে সরকারি কোনো প্রকল্প নয়। সাপ্তাহিক মুষ্টির চাল তুলে তা বিক্রি করে নিজেরাই সড়ক বানানোর কাজ শুরু করেছেন গ্রামের বাসিন্দারা।
টাঙ্গাইলের মির্জাপুর ও দেলদুয়ার উপজেলাকে যুক্ত করেছে গবরা ডুবাইল সংযোগ সড়ক। প্রতিদিন এই রাস্তা দিয়ে দুই উপজেলা সদরে চলাফেরা করে হাজারো মানুষ, অথচ সামান্য বৃষ্টিতেই অনুপযোগী হয়ে পড়ে সড়কটি। তাই ভোগান্তি দূর করতে স্থানীয়রাই মাটি ফেলে শুরু করে নির্মাণ কাজ। সামান্য টাকা এলে বর্ষা হলে এই পানি হয়ে যায়, ওখানে প্রতিষ্ঠানে কোনো বাচ্চারা যাইতে পারে না, আমরাও কোনো চলাফেরা করতে পারি না। এই সীমান্তের মধ্যে আমরা অবস্থান করতেছি, এটার মধ্যে কোনো মেম্বার বা চেয়ারম্যান বা কোনো উপ কর্মকর্তা যারা আছে এরা কেউ আমাদের এদিকে সুদৃষ্টি দেয় নাই। এরই মধ্যে 1 কিলোমিটার অংশের কাজ শেষও হয়েছে। তবে চাল বিক্রির টাকা নির্মাণ কাজে শেষ হয়ে যাওয়ায় দুশ্চিন্তা বেড়েছে গ্রামবাসীর। বাকি কাজ সম্পন্নের জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। আমাদের এই মুষ্টি ফান্ডের টাকায় থেকে আমরা কিছু কাজ করেছি, তারপর আমরা কাজ পরিপূর্ণ করতে পারি না। এই রাস্তাটা মেরামত করতেছি, কিন্তু এখন তো টাকা পয়সা কিছুই নাই। পরবর্তী কাজটুকু যদি আমাদের চেয়ারম্যান অথবা মেম্বার যে সরকারি যে লোকগুলো নিয়োগপ্রাপ্ত আছে তাদের সহযোগিতা হয়, তাহলে আমাদের রাস্তাটা যদি পাকা হয় সবচেয়ে ভালো হয়। দুর্ভোগের কথা জানা থাকলেও নিজেদের উদ্যোগে সড়ক নির্মাণের বিষয়টি জানা নেই স্থানীয় প্রশাসনের। তবে ক্যামেরার সামনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখন পর্যন্ত আমার এই টেনিউরে কেউ এই বিষয়টা আমাকে অবগত করে নাই। তো যে অংশটা মির্জাপুরের সীমানায় করেছে সেই অংশটাতে কিভাবে সরকারিভাবে তাদের সহযোগিতা করা যায় সেটা আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। গবরা ও ডুবাইল গ্রামে বসবাস করেন অন্তত 20,000 মানুষ। জারিন অর্নি, যমুনা নিউজ। শেরপুরে বোরো ধানের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের মুখে। বন্য হাতির তাণ্ডব আর পাহাড়ি ঢলের আশঙ্কায় আধা পাকা ধান কেটে ঘরে তুলছে কৃষক। ফলন আশানুরূপ হলেও বাজারে নতুন ধানের দাম নিয়ে দুশ্চিন্তায় তারা। তবে কৃষি অফিস বলছে সরকার ধান সংগ্রহ অভিযান শুরু করলেই ফসলের ন্যায্য মূল্য পাবে কৃষক। শেরপুরের সীমান্তবর্তী উপজেলা নলিতাবাড়ি, শ্রীবর্দী ও ঝিনাইগাতিতে গত কয়েকদিন ধরে বোরো ধান কাটা শুরু হয়েছে। বন্য হাতির আক্রমণ ও আকস্মিক পাহাড়ি ঢল থেকে সোনার ফসল বাঁচাতে আধা পাকা ধান কাটতে শুরু করেছেন কৃষকরা। কৃষকরা জানান, গত 15 দিন ধরে 3 উপজেলার বিভিন্ন গ্রামের ধান খেতে তাণ্ডব চালিয়েছে বন্য হাতির দল। সন্ধ্যা হলেই দল বেঁধে হানা দিয়েছে হাতিরা। ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। অনেকেই রাতভর জেগে হাতি তাড়ানোর চেষ্টা করেও বাঁচাতে পারেনি ফসল। তাই খরচ তুলতে আধা পাকা ধান কেটে ঘরে তুলছে চাষিরা। ধান বিক্রি করে কামরার আমরা লেবারের বিলি দিব কি আর আমরা নিজেরা নিব কি? আমরা একর কেন এই কাঁচা ধান কাটতেছে? এই কাঁচা ধান কাটতেছে হাতির ভয়ে, হাতির অত্যাচার। হ্যাঁ, এই যে আজকাল তো মানুষ মাইরা আসছে, মানুষ মাইরা মেলা জমিন খাইছে হাতি। মানুষের তো ভয়েতে ফিরাই বারো যাচ্ছে না। এখন প্রায় হাতি এক পালা হাতি আইসা 40-45টা এখানে সব ধান খাই ফেলছে। আমরা কাঁচা ধান কাইটা গরুরে খাওয়াবার নিকে নিয়ে যাইতেছি। অন্যদিকে বোরো ধান আবাদে সার, বীজ, সেচের খরচ বাড়লেও বাজারে নতুন ধান বিক্রি হচ্ছে মাত্র 800 টাকা মন দরে। ধানের দাম কমে যাওয়ায় শ্রমিকের মজুরি দিতে হিমশিম খাচ্ছে কৃষক। বীজতলা থেকে আরম্ভ করে কাটা পর্যন্ত অনেক খরচ হবে। এই খরচে আমাদের যে বর্তমান বাজার, এই বাজারে আমাদের সে পোষাবে না। আমরা সঠিকভাবে বাজার মূল্য পাই না। আমাদের একর প্রতি খরচ হইল 70,000 টাকার মতো। কিছু কাটামারি হইতেছে এবং পুরাটা হয় নাই। এখনই কামলার দাম বেশি 1000 টাকার মতো, এবং কামলা আরো ধান কাটামারি লাগলে আরো কামলার দাম বেশি বাড়ে। সার্বিক পরিস্থিতিতে এখনই 80% পাকা ধান কেটে ফেলার পরামর্শ দিয়েছেন কৃষি কর্মকর্তারা। ইতিমধ্যে কিন্তু খাদ্য বিভাগ ধান সংগ্রহ করার জন্য মিটিং করেছে এবং এটা উপজেলাবাড়ি বিভাজন করেছে। খাদ্য বিভাগ ধান সংগ্রহ করলে বাজার মূল্য বাড়বে এবং কৃষকরা তা ন্যায্য মূল্য পাবে। কৃষি বিভাগ জানায়, জেলায় এবছর বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 91,949 হেক্টর। শতভাগই অর্জিত হয়েছে। এরই মধ্যে 18% ফসল কাটা হয়েছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। হোলসেল ক্লাব দেশি বিদেশি মানসম্মত পণ্যের জন্য রাজধানীবাসীর কাছে অন্যতম আস্থার নাম। যমুনা ফিউচার পার্কে 2 লাখ স্কয়ার ফুট আয়তনের এই হাইপার মার্কেটে পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের 50,000-এর বেশি পণ্য। সে তালিকায় এবার যোগ হলো যুক্তরাষ্ট্রের মেম্বার্স মার্ক, ওয়েসন, জার্গেন্স, অ্যাভিনো, ট্রেসেমো সহ বিশ্বখ্যাত ব্র্যান্ড।
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্কের বেসমেন্ট 2-তে দেশের সবচেয়ে বড় হাইপার মার্কেট হোলসেল ক্লাব। গ্রাহকদের আন্তর্জাতিক মানের পণ্য ও শপিং অভিজ্ঞতা দিতে বিশ্বখ্যাত হাইপার মার্কেট ওয়ালমার্ট, কস্টকো বা ক্যারিফোর আদলে তৈরি হোলসেল ক্লাব। গ্রাহকের প্রয়োজনীয় সবকিছু মেলে হোলসেল ক্লাবের এক ছাদের নিচে। ধানমন্ডির বাসিন্দা আবিদা মোনালিসা দীর্ঘদিন পর দেশে ফেরা জাপান প্রবাসী মেয়েকে নিয়ে কেনাকাটা করতে এসেছেন হোলসেল ক্লাবে। শতভাগ অথেন্টিক আন্তর্জাতিক মানের পণ্যের নিশ্চয়তা মিলায় তাদের প্রথম পছন্দ হোলসেল ক্লাব। আমি তো আসলে বাইরের থেকেই শ্যাম্পু সব কিছুই ওখান থেকে কেনা হয়, বিদেশি প্রোডাক্ট। তাই জন্য এখানে আসলে পরে আবার ওগুলা পাই বলে আমার কেনার সুবিধা হয়। জাপানে থাকি, তো যখন আসি তখন আমার এখান থেকেও কিছু সুভেনিয়ার্স আমার অফিসের কলিগদের জন্য নিয়ে যাওয়া লাগে, আমার বাচ্চাদের জন্য নিয়ে যাওয়া লাগে। এক ছাদের নিচে মেলে দেশি বিদেশি জনপ্রিয় ব্র্যান্ডের সকল পণ্য। তাই আবিদা মোনালিসার মতো অনেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কেনাকাটা করতে আসেন হোলসেল ক্লাবে। এখানে দেশি এবং বিদেশি দুটোই পাওয়া যাচ্ছে, আর অনেক ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় এখানে। ট্রাস্ট করা যায় যে এখান থেকে কোনোদিন ফেক প্রোডাক্ট পাবো না। কোয়ালিটির দিক থেকে যদি আমি কম্পেয়ার করি, দুইটা কোয়ালিটি একদম সিমিলার থাকে। গুণগত মান এবং বিশ্বমানের সকল পণ্য একসাথে এক জায়গায়, এই স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করে যমুনা গ্রুপের হোলসেল ক্লাব, যেখানে 200টিরও বেশি ক্যাটাগরিতে রয়েছে 50,000-এরও বেশি দেশি বিদেশি পণ্য। এখানে সবচেয়ে যেটা বেশি ভালো লাগে ওনাদের যে ইম্পোর্টেড আইটেমগুলো। এখানে আসলে দেখা যায় যে কোনো কিছু বাকি পড়ে না। অনেক সুপার শপে গেলে হয়তো কোনো জিনিস পাই, কোনো জিনিস পাই না। আমার কখনো খারাপ মনে হয় না এবং কখনো আমার স্কিনের সাথে রিয়্যাক্ট বা ওরকম কোনো কিছু করেনি। যমুনাতে একটা সুবিধা হচ্ছে আমরা গাড়িটাকে সহজে পার্ক করে একটা বড় একটা জায়গায় বাচ্চা কাচ্চা নিয়ে আসলে খুব সুবিধা হয় আমাদের শপিং করতে। প্রতিষ্ঠার পর থেকে গ্রাহক চাহিদার কথা মাথায় রেখে হোলসেল ক্লাব নিয়মিতভাবে দুবাই, চায়না, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশ থেকে এক্সক্লুসিভ সব পণ্য সংগ্রহ করে সরাসরি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ও বিশ্বখ্যাত রিটেইল চেইন কস্টকো, জ্যাট্রো, স্যামস ক্লাব, বার্গেইনের সিলেক্টেড পণ্য সরাসরি আমদানি করেছে হোলসেল ক্লাব, যেখানে যুক্ত হয়েছে ইভিয়ান, পিজি, লিপটন, মেম্বার্স মার্ক, ওয়েসন, ওরিও সহ আরও অনেক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্র্যান্ড। আমেরিকান শিপমেন্ট আসছে, সেখানে আপনার সকল ধরনের প্রোডাক্ট আছে। অনেক প্রোডাক্ট আছে যেগুলো হলো কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমরা আমেরিকা থেকে কালেক্ট করেছি। এরকম আমাদের এই শিপমেন্টে আমাদের আমেরিকা থেকে প্রায় 1000-এর উপরে এসকিউ এসেছে। বিউটি ও স্কিন কেয়ারে রয়েছে জার্গেন্স, অ্যাভিনো, ট্রেসমো ও ডাভের মতো ব্র্যান্ড। এছাড়াও হাউস হোল্ড ক্যাটাগরিতে যোগ হয়েছে কমোড, টাইট সহ বিশ্ব স্বীকৃত ব্র্যান্ডের 1000-এরও অধিক পণ্য। বিশ্বের নামি দামি ব্র্যান্ডগুলো আমাদের এখানে নিয়ে আসি, যার প্রেক্ষিতে হোলসেল ক্লাবের যে কাস্টমারগুলো আমাদের এখানে আসে তারা এই ধরনের ব্র্যান্ডের প্রোডাক্টগুলো পছন্দ করে, দেন এখানে এসে তারা শপিং করতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করে। বরাবরই ক্রেতাদের স্বাচ্ছন্দ্যময় কেনাকাটা নিশ্চিত করে আসছে হোলসেল ক্লাব। ফ্রি পার্কিং সুবিধা, আকর্ষণীয় ডিসকাউন্ট আর বিশেষ সব অফারের সুবিধায় অতিরিক্ত খরচ ও ঝামেলা ছাড়াই হোলসেল ক্লাবে নিশ্চিন্তে শপিং করতে পারেন ক্রেতারা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। কয়েক বছর আগেও নেত্রকোনার হাওরের যেসব জায়গা পতিত ছিল সেখানে এখন সবজি চাষে বদলে গেছে দৃশ্যপট। এবছর 250 হেক্টর অনাবাদি পতিত জমিতে অর্গানিক পদ্ধতিতে মিষ্টি কুমড়ার চাষ হয়েছে। তবে দাম ভালো না পাওয়ায় হতাশ চাষিরা। মিষ্টি কুমড়া খাওয়াচ্ছেন গবাদি পশু দিয়ে। এই অবস্থায় সহজ শর্তে ঋণ সুবিধার দাবি উঠেছে। 286 বর্গ কিলোমিটার আয়তনের উপজেলা খালিয়াজুড়ি এবং 225 বর্গ কিলোমিটারের মদন উপজেলায় রয়েছে ছোট বড় 94টি হাওর। বছরের 7 মাসই পানিতে তলিয়ে থাকে। দুটি উপজেলায় কৃষি জমির পরিমাণ প্রায় 52,000 হেক্টর। হাওরের অনাবাদি জমিতে এবার মিষ্টি কুমড়োর বাম্পার ফলন হয়েছে। লাউ অনেক ভালোই হয়েছে, কিন্তু লাউর ভাই কোনো বিক্রি করার ব্যবস্থা হয় নাই, দাম নাই। লক্ষ লক্ষ টাকা খরচ করে এসে আজকে আমরা লাউ বিক্রি করতে পারি না। এই যে লাউ গরু খাইতেছে। গত বছর মোটামুটি ফলন ভালোই ছিল, এই বছর খুব খারাপ ফলন। বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজের খবর। চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস 106 রানের ব্যবধানে হারালো বাংলাদেশ। ঘরের মাঠে 17 মাস পর জয় পেল টাইগাররা। সাথে 3 দিনে ম্যাচ জিতে 1-1 সমতায় সিরিজ শেষ করল স্বাগতিকরা। মিরাজ তাইজুলের ঘূর্ণিতোপে দ্বিতীয় ইনিংসে 111 রানে অল আউট হয় সফরকারীরা। ব্যাট হাতে সেঞ্চুরির পর বল হাতে ফাইফার তুলে নিয়ে ম্যাচ ও সিরিজ সেরা মেহেদী মিরাজ।
বলা হয়ে থাকে সকালের সূর্য নাকি পুরো দিনের গল্প বলে। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের সকালে বাংলাদেশ দল যেভাবে খেলেছে, বিশেষ করে মেহেদী হাসান মিরাজ আর তানজিম হাসান সাকিব, তাতেই এই টেস্টে জিম্বাবুয়ের এপিটাফ লেখা হয়ে গেছে। 7 উইকেটে 291 রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন আগের দিনের 2 সেট ব্যাটার তাইজুল ইসলাম আর মিরাজ। দলীয় 342 রানে 20 রান করা তাইজুল আউট হলে ভাঙে দুজনের 63 রানের জুটি। এরপর ডেবিউটেন্ট সাকিবের সঙ্গে মিরাজ করেন 96 রানের জোট। বাংলাদেশি হিসেবে টেস্ট অভিষেকে 10 নম্বরে নেমে দ্বিতীয় সর্বোচ্চ 41 রান করেন সাকিব। সাকিবের আউটের খানিক বাদে সেঞ্চুরি তুলে নেন মিরাজ। 104 রানের অনবদ্য ইনিংস খেলার পথে পেরিয়েছেন টেস্ট ক্যারিয়ারের 2000তম রান। তাতেই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে 2000 রান আর 200 উইকেটের মাইলফলক স্পর্শ করলেন এই ডানহাতি। মিরাজ নৈপুণ্যে বাংলাদেশের লিড 217। জিম্বাবুয়ের হয়ে 5 উইকেট নেন অভিষিক্ত ভিনসেন্ট মাসেকেসে। জবাবে ব্যাটিং কল্যাপসে পড়ে সফররতরা। 8 রানে 2, 22 রানে জিম্বাবুয়ে হারায় 3 উইকেট। স্কোরবোর্ডে যখন 69, জিম্বাবুয়ের অর্ধেক ব্যাটার তখন প্যাভিলিয়নে। সব মিলিয়ে তাদের ইনিংস থামে 110 রানে। বাংলাদেশের জয় 1 ইনিংসও 106 রানের বড় ব্যবধানে। মিরাজ 5, তাইজুল নেন 3 উইকেট। সিলেট টেস্টে হারার পর চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের শুরুটাও বাংলাদেশ দলের ভালো হয়নি, কিন্তু বাকি 2.5 দিন দারুণ ক্রিকেট খেলে চট্টগ্রাম টেস্টটা নিজেদের করে নিয়েছেন মিরাজ শান্তরা। ফলে সিলেট টেস্ট হারের পর সিরিজ হারানোর যে শঙ্কাটা গেঁথে বসেছিল, সেই শঙ্কা কেটে গেছে। বাংলাদেশ দল এক প্রকার একটা লজ্জা থেকেও বেঁচে গেছে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম, চট্টগ্রাম। বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজের সূচি ঘোষণা করেছে পাকিস্তান। আগামী 25 মে প্রথম টি-20 দিয়েই মাঠে গড়াবে এই সিরিজের প্রথম 2 ম্যাচ অনুষ্ঠিত হবে 25 ও 27 মে ফয়সালাবাদে। 17 বছর পর ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে হবে কোনো আন্তর্জাতিক ম্যাচ। 5 ম্যাচ সিরিজের পরের 3 ম্যাচ হবে 30 মে এবং জুনের 1 ও 3 তারিখে। এই 3 ম্যাচের জন্য ভেন্যু নির্ধারণ করা হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামকে। সিরিজের সব ম্যাচই হবে বাংলাদেশের স্থানীয় সময় রাত 9টায়। প্রাথমিকভাবে সাদা বলের এই সফরে 3 ওয়ানডে এবং 3 টি-20 খেলার পরিকল্পনা ছিল 2 দলের। তবে এশিয়া কাপ এবং বিশ্বকাপের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করতে 5 ম্যাচের টি-20 সিরিজে পরিণত করা হয় এটিকে। এবার পাকিস্তানের বিমানের জন্য বন্ধ ঘোষণা করা হলো ভারতের আকাশসীমা। ইসলামাবাদ নিজেদের আকাশসীমা দিল্লির জন্য বন্ধ ঘোষণার 6 দিনের মাথায় পাল্টা পদক্ষেপ নিল মোদি প্রশাসন। কাশ্মীর ঘিরে চলমান উত্তেজনার জেরে আপাতত 23 মে পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে উভয় দেশ। পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী নেওয়া হবে সিদ্ধান্ত। এক বিবৃতিতে দিল্লি জানিয়েছে, পাকিস্তানের নিবন্ধনকৃত, পরিচালিত অথবা লিজ নেওয়া কোনো এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল করতে পারবে না ভারতের আকাশসীমায়। নিষেধাজ্ঞার আওতায় থাকবে সামরিক ফ্লাইটও। ভারতীয় গণমাধ্যম বলছে, উত্তেজনার মধ্যে গত কয়েকদিন ধরেই ভারতীয় আকাশসীমা এড়িয়ে চলছে পাকিস্তানের বিমান। এর ফলে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো গন্তব্য হলে বেশ খানিকটা পথ ঘুরে যেতে হবে পাকিস্তানি বিমানকে। সীমিত পরিসরে যুদ্ধ হতে পারে পাকিস্তান ও ভারতের মধ্যে। এমনকি এই লড়াইয়ে সরাসরি পাকিস্তানকে সামরিক সমর্থনও দিতে পারে চীন। চিরবৈরী 2 দেশের সামরিক উত্তেজনাকে ঘিরে এমন মত বিশ্লেষকদের। 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা করতে পারে ভারত। ইসলামাবাদের এমন মন্তব্যের পর যুদ্ধের শঙ্কা নিয়ে চলছে নানা আলোচনা, বিশ্লেষণ। তবে সীমিত কিংবা ব্যাপক যে পরিসরেই সংঘাত হোক না কেন, সীমান্ত অঞ্চলের বেসামরিকদের মাঝে এর ব্যাপক প্রভাব পড়বে বলেও জানান বিশ্লেষকরা। কখনো সীমান্তে বিচ্ছিন্ন গোলাগুলি, আবারও কখনো ফাইটার জেটের ধাওয়া পাল্টা ধাওয়া। পেহেলগাম হামলার পর থেকেই যুদ্ধ পরিস্থিতি চিরবৈরী 2 দেশ পাকিস্তান ও ভারতের মধ্যে। 36 ঘন্টার মধ্যে হামলা করতে পারে ভারত। পাকিস্তানের এমন সতর্কতা জারিকে কেন্দ্র করে চলছে নানা আলোচনা। যুদ্ধের সংখ্যা কতটুকু তা নিয়েও চলছে নানা বিশ্লেষণ। রাজনৈতিক বিশ্লেষক এবং সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ব্যাপক আকারে না হলেও সীমিত পরিসরে লড়াই হতে পারে পাকিস্তান ভারত সামরিক বাহিনীর মধ্যে।
পরিস্থিতি বিবেচনায় যা মনে হচ্ছে তা হলো দুই দেশই পুরোদস্তর যুদ্ধে জড়াবে না, কারণ পাকিস্তান এবং ভারত দুই দেশই পরমাণু অস্ত্র সমৃদ্ধ, তাই খুবই সীমিত পরিসরে যুদ্ধ হতে পারে। কিন্তু তারপরও সীমান্ত এলাকার বেসামরিকদের ভয়াবহ মানবিক বিপর্যয়ে পড়তে হবে। এমনকি যুদ্ধ শুধুমাত্র পাকিস্তান ভারতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এমনটিও বলা হচ্ছে। এক্ষেত্রে জড়িয়ে যেতে পারে চীনও। পরমাণু শক্তিধর দুটি দেশ যুদ্ধে জড়ানোটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে পাকিস্তান ভারত যুদ্ধে জড়িয়ে পড়লে চীনেরও নিষ্ক্রিয় থাকার সুযোগ নেই, কারণ সামরিকভাবে দুটি দেশই একে অপরের সাথে সম্পৃক্ত। তাই কোনো একটি দেশ সামরিক ঝুঁকিতে পড়লে অপর দেশ তাতে জড়িয়ে পড়বে। যদিও দুপক্ষকে সংযত আচরণের জন্য বারবার তাগিদ আসছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের পক্ষ থেকে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ভারত ও পাকিস্তানের মাঝে চলমান উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসলামাবাদ ও দিল্লিকে একসাথে কাজ করার তাগিদ দেন তিনি। বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে ফোনালাপ হয় তার। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, কাশ্মীর ঘিরে চলমান উত্তেজনায় উদ্বেগ প্রকাশ করেন রুবিও। জয়শঙ্করের সাথে কথোপকথনে পেহেলগামে হামলায় প্রাণহানির ঘটনায় শোক জানান তিনি। ভারতের সন্ত্রাস বিরোধী পদক্ষেপে সহযোগিতার কথাও বলেন। পাক প্রধানমন্ত্রীর সাথে ফোনালাপে পেহেলগামে হামলার ঘটনায় নিন্দা জানানোর আহ্বান জানান পাকিস্তানের প্রতি। দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে দুই দেশকেই সম্মিলিতভাবে কাজের আহ্বান জানান তিনি। গুরুত্ব দেন সরাসরি যোগাযোগের ওপরও। আর এ ছিল যমুনা নিউজে। পরের ঘন্টার খবর নিয়ে আবারও ফিরব, সঙ্গেই থাকুন।